একটা শহর কল্পনা করুন, যেখানে চারপাশে বিশাল বিশাল স্ক্রিন লাগানো। রাস্তায় হেঁটে যাচ্ছেন, হঠাৎই সেই স্ক্রিনে ভেসে উঠল এক মুখ, কঠোর দৃষ্টি, শক্তিশালী কণ্ঠস্বর, আর শুধু একটাই বার্তা: বিগ ব্রাদার তোমাকে দেখছে। আপনি দোকানে যাচ্ছেন, আপনি অফিসে যাচ্ছেন, এমনকি আপনার নিজের ঘরে বসে একা কিছু ভাবছেন, কেউ আপনাকে নজরে রাখছে। আপনি কি পড়ছেন, কি লিখছেন, এমনকি কিভাবে ভালোবাসবেন কাউকে, সব কিছু ঠিক করে দিচ্ছে এক সরকার। এমন এক পৃথিবী যেখানে সত্য বলে কিছু নেই, আছে শুধু সরকারের তৈরি করা সত্য। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা প্রকাশিত হয়েছিল সেই 1949 সালে, কিন্তু আজও যা আমাদের আধুনিক জীবন, রাজনীতি এবং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক কথাবার্তা দেয়। আমরা কথা বলছি জর্জ অরওয়েলের সেই কালজয়ী উপন্যাস 1984 নিয়ে। এই উপন্যাসে ওশেনিয়া নামের এক সর্বগ্রাসী স্বৈরাচারী রাষ্ট্রের কথা বলা হয়েছে, যে রাষ্ট্রের সবাই ক্যামেরার নিচে থাকতে হয় সবসময়। আপনি কখন কি ভাবছেন, কি দেখছেন, কি লিখছেন, সব নজরদারি জালে বন্দী। 1984 হলো সেই দুঃসময়ের দলিল, যেখানে মানুষের স্বাধীনতা, সত্য এবং মানুষের ব্যক্তিগত সত্তা পুরোপুরি বিলীন হয়ে যায়। এই ভিডিওতে আমরা জানব বইটির গল্প কী ছিল, এর মূল কথাবার্তা এবং কেন এত বিপজ্জনক ছিল এই বইটি, এবং কিভাবে এই বার্তাগুলো আজকের দিনেও আমাদের চারপাশের দুনিয়ার সঙ্গে হুবহু মিলে যায়। ওশেনিয়া নামের এক সর্বগ্রাসী স্বৈরাচারী রাষ্ট্র। এই রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটি মাত্র পার্টির হাতে থাকে, যে দেশের সর্বময় সর্বোচ্চ নেতা হলেন রহস্যময়, যাকে কখনো কেউ দেখেনি, শুধু নাম শুনেছেন: বিগ ব্রাদার। এই বিগ ব্রাদারই ওশেনিয়ার প্রতিটি নাগরিকের একমাত্র ঈশ্বর, বন্ধু বা বিচারক, যাই বলেন। ওশেনিয়ার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। প্রতিটি বাড়িতে, প্রতিটি পাবলিক স্পেসে বসানো আছে টেলিস্ক্রিন, যা একদিকে যেমন পার্টির বাধ্যতামূলক প্রোপাগান্ডা প্রচার করে, ঠিক তেমনি এটি 24 ঘন্টা নাগরিকের উপর নজর রাখে। সামান্য বিদ্রোহের চিন্তা করা এখানে সবচেয়ে বড় অপরাধ, যাকে বলা হয় ক্রাইম থট। গল্পের প্রধান চরিত্র হলেন উইনস্টন স্মিথ, যিনি বিগ ব্রাদারের মিনিস্ট্রি অফ ট্রুথে কাজ করতেন। তার কাজ ছিল ইতিহাসের বই, সংবাদপত্র, এমনকি পুরনো সরকারি নথিপত্র থেকে সত্য মুছে ফেলা এবং পার্টির পছন্দ মতো নতুন সত্য লিখে দেওয়া। অর্থাৎ উইনস্টন এমন একটি প্রতিষ্ঠানে কাজ করতেন যার কাজই ছিল অতীতকে পরিবর্তন করার চেষ্টা করা। কিন্তু এই কাজ উইনস্টনের পছন্দ ছিল না। উইনস্টন মনে মনে পার্টির বিরোধিতা করতেন। ঠিক সেই সময় উইনস্টনের জীবনে আসে জুলিয়া নামের এক তরুণী, যার সাথে সে নিষিদ্ধ প্রেম এবং বিগ ব্রাদারের বিরুদ্ধে বিদ্রোহের স্বপ্ন দেখে। কিন্তু তাদের দুজনের এই স্বপ্ন কখনো পূরণ হয়নি। তারা দুজনেই ধরা পড়ে থট পুলিশের হাতে। তাদের নিয়ে যাওয়া হয় মিনিস্ট্রি অফ ট্রুথের কুখ্যাত রোম 101-এ। সেখানে ভয়ঙ্কর টর্চারের মাধ্যমে উইনস্টনের সমস্ত ব্যক্তিগত স্বাধীন চিন্তা ভেঙে দেওয়া হয় এবং উইনস্টন তার শেষ বিদ্রোহের চিন্তাটুকু বিসর্জন দেয় এবং হৃদয় থেকে বিগ ব্রাদারকে ভালোবাসতে শুরু করে। বইটি 3টি মূল বার্তা দেয় আমাদের। 1984 স্রেফ একটি গল্প হিসাবে দেখলে ভুল হবে। এটি আসলে স্বৈরাচারী শাসন ব্যবস্থার হাতে মানুষের মন এবং চেতনাকে ধ্বংস করার একটি নিখুঁত নীল নকশা ছিল। এর মূল বার্তাগুলো আজকেও খুব শক্তিশালী, নজরদারি এবং সর্বগ্রাসী শাসন বিগ ব্রাদারের একটি প্রতীক ছিল এটা বোঝায়, যা প্রমাণ করে যে একটি সরকার যদি ভয় ও সন্দেহকে সমাজের প্রধান ভিত্তি বানিয়ে দেয়, তাহলে নাগরিকেরা আর স্বাধীন মানুষ হিসেবে থাকতে পারে না। তারা শুধু একটি সিস্টেমের অংশ হয়ে যায়। আর এই ভয় ছিল ওশেনিয়ার শাসনের মূল অস্ত্র। বিগ ব্রাদার একটি নতুন ভাষা তৈরি করেছিল, যার নাম ছিল নিউ স্পিক। তাদের লক্ষ্য ছিল ভাষাকে এত সংকুচিত করা যে একসময় বিদ্রোহের ধারণা, সমালোচনা বা স্বাধীনতা বোঝানোর মতো কোনো শব্দ যেন আর অবশিষ্ট না থাকে। এর চেয়েও মারাত্মক ছিল ডবল থিং। ডবল থিং এটি হলো একই সঙ্গে দুটি পরস্পর বিরোধী বিশ্বাসকে সত্য হিসেবে গ্রহণ করা, যেমন যুদ্ধই শান্তি, স্বাধীনতা হলো দাসত্ব। ডাবল থিং মানুষকে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। উইনস্টনের কাজের মাধ্যমে অরওয়েল দেখিয়েছিলেন, যে বর্তমান নিয়ন্ত্রণ করে সেই অতীত নিয়ন্ত্রণ করে, আর যে অতীত নিয়ন্ত্রণ করে সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। আর যখন অতীতকে পরিবর্তন করা যায়, তখন মানুষের কোনো মানদণ্ডই থাকে না, বিদ্রোহের কোনো কারণই থাকে না, সত্য হয়ে ওঠে কেবল একটি মতাদর্শিক নির্মাণ। অনেকেই ভাবে 1984 স্রেফ একটি ফিকশন, কিন্তু আজকের বিশ্বে তাকালে মনে হয় লেখক অরওয়েল যেন সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। আজকের দিনের সঙ্গে এর মিল খুবই স্পষ্ট। যেমন ওশেনিয়া ছিল টেলিস্ক্রিন, সর্বব্যাপী নজরদারি, আর আজকে আমাদের আছে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। আমরা নিজেরাই আমাদের স্বেচ্ছায় ব্যক্তিগত তথ্য, অবস্থান, পছন্দ অপছন্দ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বা টেক কোম্পানির হাতে তুলে দিচ্ছি। আমরা যা দেখছি, শুনছি, কিনছি, সবই রেকর্ড হচ্ছে। এই ডেটা ব্যবহার করে আমাদের ডিজিটাল প্রোফাইল ব্যবহার করা হচ্ছে, যা আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। আপনার হাতের ফোনটি কি আপনার বন্ধু, নাকি এটি আপনার ব্যক্তিগত টেলিস্ক্রিন? সত্যের ক্ষয় ও মিথ্যাচার। আজকের দিনে ফ্যাক নিউজ বা অল্টারনেটিভ ফ্যাক্টস খুব পরিচিত, ডবল থিঙ্কের মতোই। মানুষ একই সঙ্গে
দুটি বিপরীত তথ্যকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে শুধু তার নিজের পার্টি বা গ্রুপের প্রতি বিশ্বস্ত থাকার জন্য। রাজনৈতিক প্রচারণায় ক্রমাগত মিথ্যা ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে সত্যের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। সত্য এখন আর বস্তুনিষ্ঠ নয়, বরং দলগত আনুগত্যের অংশ। ডিজিটাল ইরেজার, উইস্টন কাগজ কলম ইউজ করে ইতিহাস মুছতেন, আর এখন আমাদের হাতে আছে ইন্টারনেট। মুহূর্তের মধ্যেই ভুল তথ্য মুছে ফেলা যায়, বিতর্কমূলক পোস্ট ডিলিট করা যায় বা সার্চ স্টোরি ডিলিট করা যায়। অতীত এবং তথ্য এখন গুগল অ্যালগোরিদম ও সোশ্যাল মিডিয়ার ফিল্টার দ্বারা নিয়ন্ত্রিত। যেমনটা বলেছিলাম, 1984 স্রেফ একটি উপন্যাস নয়, এটি একটি সতর্কবার্তা। অরওয়েল ভয় পেয়েছিলেন যে বাইরে থেকে আসা স্বৈরাচার আমাদের স্বাধীনতা কেড়ে নেবে। কিন্তু আমরা কি নিজেরাই আমাদের স্বাধীনতা প্রযুক্তির হাতে তুলে দিচ্ছি না? আমাদের ভাবা দরকার, আমরা কি আমাদের বিলিফ সিস্টেমকে, বিশ্বাসকে প্রশ্ন করার সাহস রাখি, নাকি আমরাও স্বাচ্ছন্দ্যের বিনিময়ে ডবল থিং মেনে নিচ্ছি? অরওয়েল সাধারণ মানুষের উপর ভরসা রেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন একমাত্র সাধারণ মানুষের মধ্যেই স্বাধীন হওয়ার সুপ্ত শক্তি লুকিয়ে আছে। আমাদের উচিত চিন্তা করার স্বাধীনতা, প্রশ্ন করার সাহস এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সত্যতা যাচাই করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া। না হলে আমরাও উইস্টন স্মিথের মতো একটা সময় হৃদয় থেকে বিগ ব্রাদারকে ভালোবাসতে শুরু করব। আপনার কি মনে হয়, আমরা কি অলরেডি ওশেনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।